জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। আজই বঙ্গভবন ছাড়ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবিকে আমলে নিচ্ছে না সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগের কোনো অভিযোগ থাকলে খতিয়ে দেখার আশ্বাস। রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থাকতে সেনা নির্বাচনী পর্ষদকে নির্দেশ প্রধানমন্ত্রীর। পেশাগত দক্ষতা উন্নয়নে জোর। এবং সারা দেশে চলছে গ্যাসের সংকট, কোথাও কম কোথাও তীব্র। ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে বাড়ছে ভোগান্তি। সাভারে জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। রবিবার বেলা 11:30টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। এ সময় বিয়োগলে করুণ সুর বেজে ওঠে। তারপর 3 বাহিনীর চৌকস সদস্যরা হাফিজ উদ্দিন আহমদকে সশস্ত্র সালাম দেন। পরে সৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ ও পরিদর্শন বইয়ে সই করেন। এরপর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। আজই বঙ্গভবন ছাড়ছেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সেখান থেকে তার গুলশানের বাসায় উঠবেন তিনি। এদিকে শিগগিরই বঙ্গভবনে অফিস শুরু করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। আইন অনুযায়ী চাইলে বিদায়ী রাষ্ট্রপতি 1 মাস বঙ্গভবনে থাকতে পারেন। তবে মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি শেষ করেছেন। বিভিন্ন গণমাধ্যমে নিজেই জানিয়েছেন আজই তিনি বঙ্গভবন ছেড়ে দেবেন। গত শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র পাঠান মোহাম্মদ শাহাবুদ্দিন। পদত্যাগপত্র হাতে পাওয়ার পর সংসদ ভবনের শপথ কক্ষে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান স্পিকার। বঙ্গভবনের সামনে থেকে সবশেষ অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন রাকিব হোসেন। রাকিব, আপনি এই মুহূর্তে বঙ্গভবনের সামনে অবস্থান করছেন, কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন বিস্তারিত। পরিবার নিয়ে তার গুলশানের যে বাসভবন রয়েছে সেই বাসভবনে তিনি উঠবেন। ইতিমধ্যে কিন্তু বাসভবনের যে আনুষ্ঠানিকতার যে বিষয়গুলো থাকে, গোছ গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, সেই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ করা হয়েছে এবং এখান থেকে তিনি প্রোটোকলের মাধ্যমে কিন্তু সরাসরি আসলে গুলশানের বাসভবনে চলে যাবেন। এখন পর্যন্ত এখানে যে তার আসবাবপত্র রয়েছে, অর্থাৎ বঙ্গভবনে তার যে ব্যবহৃত যেসব জিনিসপত্র রয়েছে সেসব জিনিসপত্র এর আগে স্থানান্তর করা হয়েছে কিছু। আজকে যে বাকি যেসব জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু নিয়ে যাওয়া হবে এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। একই সঙ্গে আরেকটা তথ্য জানাতে চাই যে এর আগে শুক্রবার কিন্তু তার যে পদত্যাগপত্রের স্বাক্ষরিত যে পদত্যাগপত্র সেটি স্পিকারের কাছে পৌঁছানো হয় এবং সেটা স্পিকার গ্রহণ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের সে ঘোষণা কিন্তু তিনি দেন। এবং আগামী অর্থাৎ 3 মাসের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ কিন্তু সেই দায়িত্ব পালন করবেন ভারপ্রাপ্ত হিসেবে। একই সঙ্গে দায়িত্ব পালন করবেন এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। একই সঙ্গে যেই আরেকটা বিষয় জানাতে চাই যে শাহাবুদ্দিনের যে পদত্যাগের বিষয়টা সেখানে তিনি উল্লেখ করেছেন, অর্থাৎ তিনি অসুস্থতার কারণে মূলত তার এই দায়িত্ব পালন করা আসলে তার পক্ষে সমর্থন নন এবং তিনি দায়িত্ব পালন করতে পারবেন না। এই অসুস্থতার কারণ উল্লেখ করেই কিন্তু মূলত তিনি পদত্যাগ করেন এবং পদত্যাগ করে তিনি নিজ ইচ্ছায় তিনি মূলত এই বঙ্গভবন ছেড়ে যাবেন। এবং আরেকটা তথ্য জানাতে চাই যে মোহাম্মদ শাহাবুদ্দিন গুলশানের যে বাসভবনে রয়েছে সেই বাসভবনে তিনি সপরিবারে উঠবেন। সেখানে এখন কয়েকদিন থাকবেন এবং তার যেই চিকিৎসক ছিল সেই চিকিৎসকের পরামর্শে তিনি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর অথবা ব্যাংককে যেতে পারেন এমন তথ্য কিন্তু আসলে আমরা জানতে পেরেছি। এবং একই সঙ্গে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে যে মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবনের ভেতরে রয়েছেন, তিনি দেড়টার ভিতরে এখান থেকে তার গাড়ি বহর সরাসরি গুলশান যে বাসে আসলে যাবে। এই ছিল আমার কাছে বঙ্গভবনের সামনে থেকে সবশেষ।
রাকিব, ধন্যবাদ আপনাকে। পদোন্নতির জন্য রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থাকতে সেনা নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া সেনা কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্যের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সকালে ঢাকা সেনানিবাসে সেনা সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকার প্রধান। প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তাগণ পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। পদোন্নতি পর্ষদে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনীর প্রধান এবং চিফ অব জেনারেল স্টাফ সহ বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবিকে আমলে নিচ্ছে না সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানান, তার নামের আগে কোনো অভিযোগ থাকলে তা খতিয়ে দেখা হবে। দুপুরে সচিবালয়ের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ 9 পুলিশ সদস্যকে পুরস্কার ও সম্মাননা প্রদান শেষে তিনি জানান, সাংবিধানিকভাবে সাবেক রাষ্ট্রপতি আগামী 6 মাস রাষ্ট্রীয় নিরাপত্তা পাবেন। প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, রাষ্ট্রপতি হওয়ার আগে তার বিরুদ্ধে কোনো অভিযোগ রেকর্ড হলে সেটি আইন অনুযায়ী চলবে। সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার কাজ চলছে জানিয়ে তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকতে রাষ্ট্রের সকল বাহিনীর অপব্যবহার করেছে। তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন। সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড এবং ইমিউনিটি আছে তার। ফৌজদারি অপরাধ ইত্যাদির বিষয়ে কোনো আদালতে মামলা করা যায় না। এর বহির্ভূত কোনো সময়ে যদি কোনো বক্তব্য কেউ দিয়ে থাকে, সেটা তাদের স্বাধীনতা আছে, দিতে পারবে। তবে আমরা আমলে নেওয়ার মতো কোনো বিষয় এখানে দেখিনি। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন বরণে বক্তব্য রাখছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এখন এটাকে নতুন করে গড়ে তোলা খুব বড় চ্যালেঞ্জের, এবং আজকে যারা শিক্ষার্থী তাদের সামনে ভবিষ্যৎটাও খুব বড় চ্যালেঞ্জের। কারণ এখানে চতুর্দিকে একটা অনিয়ম, চতুর্দিকে একটা অস্থিতিশীলতা, সবগুলো ইনস্টিটিউশনকে ভেঙে ফেলা হয়েছে, এগুলোকে আবার রিবিল্ড করতে হচ্ছে। এই রিবিল্ড করাটা কিন্তু সোজা কথা নয়। এটা করার জন্যে যে পরিমাণ দৃঢ়তা দরকার, যে পরিমাণ সাহস দরকার, যে পরিমাণ প্রজ্ঞা দরকার, ভিশন দরকার, সেটা আমাদের নেতার আছে বলে আমরা মনে করি। আমাদের তারেক রহমান সাহেবের সেই ভিশন আছে। যে জন্যই তিনি প্রথমে বিদেশ থেকে যখন নির্বাচনের পরে ফিরে আসলেন, এসে কিন্তু তিনি না নেমেই একটা কথা বলেছেন, যে কথাটা হচ্ছে কি, যে আই হ্যাভ এ প্ল্যান। আই হ্যাভ এ প্ল্যান। এই প্ল্যান কথাটার অর্থটা আমার একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা হচ্ছে রাষ্ট্রটাকে তৈরি করবার, রিবিল্ড করবার, মেরামত করবার এবং তাকে আবার উঁচু জায়গায় নিয়ে যাওয়া। আমরা তারেক রহমান সাহেবের নেতৃত্বে কাজ করছি এবং কাজগুলোর মূলটাই হচ্ছে আপনার যে আমাদের এই ভাঙা জিনিসগুলোকে ঠিকঠাক করে আবার সেটাকে টেনে উপরে তোলা। এখানে ডক্টর মাহাদিন আলম আছেন, তিনি আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছেন। আমরা দেখেছি তার মধ্যে একটা সৃষ্টির একটা ব্যাপার আছে, ক্রিয়েটিভ একটা ব্যাপার আছে। আজকে ক্রিয়েটিভিটিটা আপনাদের সকলের দরকার। আমি মনে করি যে আপনারা এই ক্রিয়েটিভিটি থেকেই বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে পারবেন। আগে আমরা যেভাবে চিন্তা করতাম, আমরা যারা বয়স্ক মানুষ, আমিও শিক্ষকতা করেছি দীর্ঘদিন ধরে, আমরা যে জিনিসগুলো পড়াতাম বা পড়তাম তার থেকে এখন কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। টেকনোলজির পরিবর্তন হচ্ছে, নতুন নতুন চিন্তাভাবনা, জ্ঞানের পরিবর্তন এসছে। এগুলোকে রপ্ত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আজকে যারা এখানে এসছেন শিক্ষার্থীরা, তাদের সামনে আরেকটা চ্যালেঞ্জ আছে, তাদের নিজেদের জীবনের জীবিকাকে ঠিক করা, অর্থাৎ কর্মসংস্থান সৃষ্টি করা। বাংলাদেশে এখন প্রায় 4 কোটি না, প্রায় 4 কোটি শিক্ষিত বেকার যুবক। একটা পদের জন্যে
বরং গ্র্যাজুয়েশনের জন্য ধরেন একটা দরকার, একটা পদের জন্য সেখানে প্রায় 5 লাখ 6 লাখ একটা পদের জন্য দরখাস্ত আসে। গ্যাসের অপেক্ষায় শত শত যানবাহনের দীর্ঘ সারি জমেছে রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে। অনেক চালক রাতে এসেই পাম্পের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকছেন। দীর্ঘ সময় গড়ালেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত যানবাহনের চালকরা। ঘন্টার পর ঘন্টা পাম্পে আটকে থাকায় যাত্রী পরিবহন বন্ধ থাকছে, যার সরাসরি প্রভাব পড়েছে চালকদের দৈনিক আয়ে। নিম্ন ও মধ্যম আয়ের এই পরিবহন শ্রমিকরা এখন জীবিকা নিয়ে দিশেহারা। এদিকে সরবরাহ না থাকায় আর্থিক লোকসানের মুখে পড়েছেন সিএনজি ফিলিং স্টেশন মালিকরাও। অন্যদিকে চালকদের একাংশের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করে গ্যাসের দাম বাড়ানোর পায়তারা চলছে। একবেলা লাগে গ্যাস নিতে, তো একবেলা যদি গাড়ি গ্যাস নিতে লাগে, তার একবেলা গাড়ি চালাইলে জমা উঠেমো না আমাদের জীবিকা আদায় করবো। যে বাড়ালে সংকট সমাধান সময় হয়ে যাবে, তাহলে আমরা চাই কি জানেন, বাড়াক, তারপর আমাদের গ্যাস দেব, আমরা চালাই, মালিক চলুক, আমরা চলি। তো পাইলাম কই, গ্যাস তো মানে কি তেলে চলতেছে, গাড়ি গ্যাসে চলতেছে না। আমরা এটা নিয়ে চাই না রাস্তাঘাটে আন্দোলনে যাই। আমরা ড্রাইভাররা খুব সমস্যার ভিতরে আছি। দ্রুত সরকার এই জিনিসটা যেন সমাধান করে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।